প্রতি বছরই সেপ্টেম্বর অক্টোবরে ভয়াবহ রূপ নেয় ডেঙ্গু। দ্রুত উদ্যোগ না নিলে ছড়াতে পারে মহামারী আকারে, আশঙ্কা চিকিৎসকদের। পানি কমতে শুরু করায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত। খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দুর্গতরা। বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। নওগাঁয় হঠাৎই বেড়ে গেছে পাসপোর্ট প্রার্থীদের ভিড়। চট্টগ্রামে 2000 জরুরি পাসপোর্ট ডেলিভারি নিয়ে বিপাকে কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে ভয়াবহ রূপ নেয় ঘাতক ব্যাধি ডেঙ্গু। পরিস্থিতি মোকাবেলায় এখনই উদ্যোগ না নিলে মশাবাহিত রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জানালেন উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালের পরিচালক কর্নেল AKM জহিরুল হোসাইন খান। তবে ডেঙ্গুর বিস্তার রোধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উত্তর সিটির প্রশাসক। সুরায়া মন্নির রিপোর্ট। প্রতি বছরই সেপ্টেম্বর ও অক্টোবর এই 2 মাস ডেঙ্গু সংক্রমণ বেড়ে যায়। গত এক সপ্তাহ ধরে চলা বৃষ্টিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে ঢাকার বাইরে থেকেও ডেঙ্গু রোগী আসছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। তারা জানান এই রোগে আক্রান্তের উপসর্গগুলো। জ্বর ছিল, শরীর প্রচুর ব্যথা ছিল, কোমর ব্যথা ছিল, বুক ব্যথা করতো প্রচুর, মাথা ঘুরাইতো, বমি হইতো, খাইতে পারতাম না। ডেঙ্গু জ্বর থেকে মাথা ব্যথা ছিল, শরীর ব্যথা, গেরায় গেরায় ব্যথা করতো। প্লাটিলেটটা যতটুকু বাড়তেছে ওর প্রেশারটা খুব লো। এর জন্য আমরা আজকেও দেখতেছি, ট্রাই করা যে কি হয় কি না হয়, আর রিস্ক নিয়ে বাসায় যাইতেছি না। নাকদা মাকদা পানি পড়ছে, খুব জ্বরে কাঁপাইছে। দেশব্যাপী গড়ে 150 থেকে 200 আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে জানিয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিলেন উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালের পরিচালক। দেশব্যাপী রোগীর ভর্তিকৃত রোগীর সংখ্যা হয়তো 150 থেকে 200 বা এর মধ্যে থাকতো। এখন কিন্তু এটা ডবল হয়ে গেছে, প্রায় অলমোস্ট 500-র কাছাকাছি। আমাদের হাসপাতালে রোগীর ভর্তির সংখ্যা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। এই সময় সতর্ক থাকা দরকার। সবাইকে অনুরোধ করব যাতে সেপ্টেম্বর মাস অক্টোবর মাস ডেঙ্গির যে পিক টাইমটা আপনারা সতর্ক থাকবেন, বিশেষ করে মশার কামড় থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আর উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন ডেঙ্গুর বিস্তার রোধে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে রোডম্যাপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মৌসুমে যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে, এটিতে সরকারের কিছু সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তার আওতায় আমাদের সিটি কর্পোরেশনের যে আমাদের একটি রোডম্যাপ রয়েছে, আমাদের কিছু কার্যক্রম রয়েছে, সেটি আমরা বাস্তবায়নের দিকে সর্বোচ্চ মনোযোগ দিব। মশাবাহিত এই রোগটি প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন সচিবরা। বেলা 11:30টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে সারা দেশে প্রশাসনিক কাজগুলো কিভাবে দ্রুত স্বাভাবিক ধারায় আনা যায় এ সংক্রান্ত পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তার সরকার এসব বিষয়ে কি ভাবছে সে বিষয়েও সচিবদেরকে নির্দেশনা দেবেন তিনি। সাধারণত সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এবার এই বৈঠকের জন্য বিস্তারিত এজেন্ডা থাকছে না। ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে 2 ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে শহীদুল হককে 7 দিনের ও আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। গতরাতে উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সারা দেশে বন্যার পানি কমতে শুরু করায় বন্যা কবলিত এলাকায় স্পষ্ট হয়ে উঠছে এর ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, বাড়িঘর, কৃষি ও মৎস্য খাত। দুর্গতদের মধ্যে জীবিকা হারানো এবং খাদ্য নিরাপত্তাহীনতা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির সংকটে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি।
ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। বন্যায় ৫০০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে, এতে মারাত্মক দুর্ভোগে স্থানীয়রা। জেলার ৬ উপজেলায় বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বন্যা কবলিত হয়ে এ জেলায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় ১.৫ কিলোমিটার দূর থেকে, রাস্তার অবস্থা খারাপ। একটা রুগীও নেওয়ার সুবিধা নাই, সব মারা যাবে। এই রাস্তাটা মেরামত করার জন্য, বাঁধি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। নদীর রক্ষা বাঁধ যদি আমরা এখন মেরামত করতে না পারি, তাহলে কিন্তু বৃষ্টি হলে একটু পানি বাড়লে কিন্তু আবার পানি উঠে যাবে। মৃতদেহ পাওয়ার যে তথ্য, সেটি হচ্ছে ২৩টি। পরিবারগুলোর প্রতি আমি সমবেদনাও জানাচ্ছি, তাদের পাশে আমরা আছি। নোয়াখালীর ৮ উপজেলা ও ৭ পৌরসভার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও নিচু এলাকার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। পানি নামার সাথে সাথেই ফুটে উঠেছে ক্ষতির চিহ্ন। এদিকে জেলায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। কিছু পানি কমছে, আর বাকি যে পানিগুলো এগুলো স্লো নামতেছে। অনেক ছেলে মেয়ে এখানে আক্রান্ত হয়েছে, ডায়রিয়া আক্রান্ত হয়েছে। সোনামুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে ভর্তি আছে। কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হয় লাকসাম, মনোহরগঞ্জ, ১৪ গ্রাম ও বরুড়ার উঁচু এলাকার আশ্রয় কেন্দ্রগুলো থেকে ফিরতে শুরু করেছে মানুষ। এছাড়া গোমতী তীরবর্তী উপজেলা বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গাঙ্গে ভাঙ্গা ঘরদুয়ার অনেক দিছে। এই বাংতিটা কিভাবে আমগো সমাধান হইব, আমরা কিভাবে বাঁচতে পারবো চেষ্টা করতে হইব। বাড়ি ঘর ভাঙ্গা শেষ করতেছে, গাঙ্গো আমরা তাও জায়গা না। একটা ঘর তুলে দিকে থাকবে, এরকম কিন্তু জায়গা আমাদের বা আমাদের বাড়িতে কেউ নেই। লক্ষ্মীপুরে পানি কমতে শুরু করলেও ৫ উপজেলায় এখনো পানিবন্দী প্রায় ৮.৫ লাখ পরিবার। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ২৫,০০০ পরিবার। নিম্নাঞ্চল প্লাবিত থাকায় বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থান সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বন্যার্তরা। বাড়িতে বন্যা পানি, আমার 2 রুম ডুবে গেছে, এই ঘরে এতটুকু পানি সব ডুবে গেছে। হালকা পরিষ্কার করে দিলে আর কি পানিটা তাড়াতাড়ি নামে যেত, আমরা বাড়ির মধ্যে ঠিক মতন থাকতে পারতাম। বন্যায় এ পর্যন্ত চট্টগ্রামে ৬ জনের মৃত্যু হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬৫টি গ্রামের সড়ক, বসতবাড়ি, কৃষিজমি, ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের পুকুরের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। এদিকে বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি সব পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানবো সহকর্মী তোফায়েল নিলয়ের কাছ থেকে। নিলয়, জেলার ক্ষয়ক্ষতি সহ সার্বিক অবস্থা আমাদের জানাবেন। ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা দেখেছি যেমনি ভাবে ক্ষতি হয়েছে মানুষের ঘর বাড়ি, আসবাবপত্র, তেমনি ভাবে ক্ষতি হয়েছে কৃষি, মৎস্য সহ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান। আসলে এই ভয়াবহ বন্যার কবল থেকে আসলে কোনো কিছুই আসলে রেহাই পায়নি। এই ভয়াল বন্যায় এই পর্যন্ত প্রায় ২৮ জনের মৃত্যুর খবরও আমরা শুনেছি। তবে এছাড়া এখানকার মানুষদের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল আসলে বন্যাকালীন সময়ে যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিল, আসলে তাদেরকে মাটি দেওয়ার চিত্রটাও ছিল আসলে তখন ভিন্ন। তখন আসলে অনেকে নিরুপায় হয়ে তাদের স্বজনদের দেহটি ভেলায় ভাসিয়ে দিতেও দেখেছিলাম। তবে আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী উপজেলার জিএম হাটে। আমি এখানে, আমার পিছনে রয়েছে জিএম হাট উচ্চ বিদ্যালয়। আসলে এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এ পর্যন্ত প্রায় ৯০০ শিক্ষা প্রতিষ্ঠান ফেনী জেলার শিক্ষা কার্যক্রম এখনো চালু করতে পারেনি। বন্যার ভয়াবহতার কারণে আসলে এইসব প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। যেসব প্রতিষ্ঠানগুলোর আসলে নিচতলায় লাইব্রেরি ছিল, বিভিন্ন বই পুস্তক ছিল, সেই সবগুলো আসলে পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। সেই সব পানিগুলোতে এইসব বই পুস্তকগুলো আসলে অনেকেই আসলে সেগুলোকে রোদ্রে শুকিয়ে আসলে পুনরায় সেগুলোকে পাঠদানের উপযোগী করার জন্য আসলে প্রস্তুত হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও তারা কিন্তু ব্যস্ত রয়েছে। আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কথা বলেছি, আসলে তারা আমাদেরকে বলতেছে এই জন্য এই পর্যন্ত আসলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের আসলে ব্যাপক ক্ষতি হয়েছে। সেগুলো আসলে তারা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসলে এখনো প্রায় আরো ৭-৮ দিন সময় লাগতে পারেও বলে জানিয়েছেন। তবে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে ক্ষয়ক্ষতি, সেই বিষয় নিয়ে শিক্ষা অফিসার প্রাথমিক এবং মাধ্যমিক আসলে এখনো
পুরো ক্ষতি নিরূপণ করতে পারেনি। তবে 920টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে, প্রায় 900টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো কার্যক্রম শুরু হয়নি বলেও আমরা জেনেছি। তবে জেলা প্রশাসক বলছে এই বিষয়ে খুব সহসা আসলে এইসব ক্ষতি, যে সকল প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সে আসবাবপত্র সেগুলোকে দ্রুত সময়ে তৈরি করে এবং কি মন্ত্রণালয় চিঠি দিয়ে সেসব প্রতিষ্ঠানগুলো কার্যক্রম চালুর জন্য আসলে উদ্যোগ গ্রহণ করছেন। তো এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী ফেনীর সর্বশেষ তথ্য। আরিফ। নিলয়, আপনাকে ধন্যবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার বিপর্যস্ত 30 লাখ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। তাদেরকে প্রায় 13 কোটি টাকার ত্রাণ ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে। সুবিধাভোগী কেউ যেন এতে যুক্ত হতে না পারে সে ব্যাপারে দলের সতর্কতাও অবলম্বন করা হচ্ছে। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ভুয়া নির্বাচন কমিশন এখনো নির্লজ্জের মতো বসে আছে মন্তব্য করে জনরোষ থেকে নিজেদের রক্ষায় তাদের পদত্যাগের আহ্বানও জানান জাহিদ। নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ করেই বেড়ে গেছে পাসপোর্ট প্রার্থীদের ভিড়। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে সক্ষমতার কয়েক গুণ বেশি সেবাগ্রহীতা ভিড় করছেন বলে জানান অফিস সংশ্লিষ্টরা। এদিকে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে বছরের পর বছর ধরে পড়ে আছে প্রায় 2000 তৈরি পাসপোর্ট। এসবের বেশিরভাগই জরুরি ফি জমা দিয়ে আবেদন করা হলেও এখন প্রার্থীদের হদিসই মিলছে না। নওগাঁ থেকে হাবিবুর রহমান ও চট্টগ্রাম ব্যুরো থেকে পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন 900 থেকে 1000 নতুন পাসপোর্টের আবেদন জমা পড়ছে, যা স্বাভাবিকের চেয়ে 3 গুণের বেশি। ভোগান্তি কমাতে অসুস্থ, বয়স্ক নারী পুরুষ ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে পাসপোর্টটা করা হচ্ছে, কোনো নিয়ম নাই, নিয়ম মতনই চলছে। পাসপোর্ট করতে এসে কেউ যেন ভোগান্তির শিকার না হন সে ব্যাপারে সচেতন থেকে সেবা দেওয়ার কথা বললেন নওগাঁর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক। আমরা সকল সময় ভালো সেবা দিয়েছি এবং চেষ্টা করেছি আন্তরিকভাবে সকলকে ভালো সেবা দেওয়ার, এবং সেবাটা আমরা দিয়েছি এইটুকু আমি কনফিডেন্টলি বলতে পারি। জনগণ এই সুফল পেয়েছে। নওগাঁর সাধারণ জনগণ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস নওগাঁ থেকে সুষ্ঠু এবং সঠিক সেবাটা পেয়েছে। এদিকে প্রায় 2000 তৈরি পাসপোর্ট নিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিস। বছরের পর বছর ধরে পাসপোর্টগুলো পড়ে থাকলেও তা সংগ্রহ করতে আসছেন না আবেদনকারীরা। বেশিরভাগই জরুরি ফি জমা দিয়ে করা এসব পাসপোর্ট আবেদনকারীদের ঠিকানায় চিঠি পাঠিয়েও সাড়া মেলেনি। পড়ে থাকা পাসপোর্টগুলোর স্তূপ দিন দিন বেড়েই চলেছে উল্লেখ করে সংশ্লিষ্টদের আবারও চিঠি ইস্যু করার কথা জানালেন এই কর্মকর্তা। পাসপোর্টের জন্য অলরেডি আমাদের সবাইকে কল নোটিশ করা হয়েছে। সো কল নোটিশ করার পরেও যারা নিচ্ছে না তাদের ক্ষেত্রে ই পাসপোর্ট করতে কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম ফেস করে তখন আমরা এটা মেইল করে সলভ করতে পারি। বেশ কিছু পাসপোর্টের মেয়াদও শেষের দিকে, তবে আবেদনকারীদের কাছে তা পৌঁছে দিতে প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানালেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক। পাসপোর্টটা ইস্যু হয়েছে, আমি সিস্টেম থেকে এটা অ্যাক্টিভ না করে ডিস্ট্রয় করতে পারতেছি না, যে কারণে এগুলো আমার প্রিজার্ভ করতে হচ্ছে। এখন অনেক ক্ষেত্রে মানুষ ই পাসপোর্ট করতে যখন আসেন, হয়তো বিদেশে চলে গিয়েছিলেন, বিদেশ থেকে আসছেন, আসার পর দেখা যায় তার আগের এমআরপিতে নন অ্যাক্টিভ রয়ে গেছে। তো তখন আমরা এখান থেকে পাসপোর্টটা বের করে এটা অ্যাক্টিভ করে তার ই পাসপোর্ট ফর্মটা প্রসেস করি। কারণ ই পাসপোর্ট কিন্তু আপনি জানেন যে এমআরপি অ্যাক্টিভ না থাকলে ই পাসপোর্ট প্রসেস করা যায় এবং প্রসেস করলে সেটা অ্যাবিস সেন্ট্রালে আটকায় যায়। পাসপোর্ট নিতে না আসা গ্রাহকদের একটি অংশ বিভিন্ন দেশে চাকরির আবেদন করেছিলেন বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। চিকিৎসকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চলা সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে পুরোদমে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। গত সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক আব্দুল আহাদ। এ সময় হাসপাতালগুলোতে পুলিশ মোতায়েনে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সম্মত হয়েছেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এছাড়া উপদেষ্টা স্বাস্থ্য সুরক্ষা আইন তৈরিতে সময় চেয়েছেন বলেও জানান তারা। ডাক্তার আহাদ বলেন, সিনিয়র স্বাস্থ্য সচিবের সাথে চিকিৎসক ও শিক্ষার্থীদের 4 সদস্যের একটি দলের বৈঠকে 4টি দাবি নিয়ে বিস্তারিত আলোচনার পর সব কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হামলায় অন্তপক্ষে
15 জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। এ সময় হামলায় ফিরোজ হায়দার গ্রুপের শফিকুল ইসলাম শফিক ও আবুল কালাম গুরুতর আহত হয়। ভাঙচুর করা হয় অফিস ও অগ্নিসংযোগ করে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। গোপালগঞ্জে বলাকৈর পদ্মবিলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই বাড়ছে পর্যটকদের ভিড়। নৌকা নিয়ে দল বেঁধে ঘুরে এর সৌন্দর্য উপভোগ করছেন সব বয়সী মানুষ। বিলটিকে স্থায়ীভাবে বিনোদন কেন্দ্র করার দাবিও জানান তারা। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গোপালগঞ্জ শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে বলাকৈর পদ্মবিলের অবস্থান। প্রায় 1000 বিঘা জমি জুড়ে বিস্তৃত বিলটিতে প্রতি বছর আষাঢ় মাস এলেই ফুটে ওঠে লাল ও সাদা রঙের পদ্ম ফুল। থাকে কার্তিক মাস পর্যন্ত। বিলের পানি শুকিয়ে গেলে বাকি সময়টিতে কৃষকরা এখানে চাষ করেন শীতকালীন ফসল। পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে আশপাশের জেলা থেকে ছুটে আসে নানা বয়সের দর্শনার্থীরা। বিলকে ঘিরে প্রতি মৌসুমে কর্মসংস্থান ও আয় রোজগারের সুযোগ হয় এলাকার প্রায় শতাধিক পরিবারের। আমরা এই নৌকো টাকা পালে ভাই আমরা মনে করেন যে আমাদের রোজগার মিলেই এবং ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে চলি। দর্শনার্থীরা জানান কোলাহলমুক্ত প্রকৃতি উপভোগ করতেই তারা পদ্মবিলে আসেন। অনেক সুন্দর একটা জায়গা, অনেকদিন ধরে আসার প্ল্যান ছিল, তাই আজকে আসলাম এবং আমার অনেক ভালো লাগছে। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, অনেক ভালো লাগছে। পদ্মবিল দেখার জন্য আসছে, আমাদের দেখে খুব ভালো লাগতেছে। বিলটিকে স্থায়ীভাবে বিনোদন কেন্দ্র করার দাবিও জানান পর্যটন প্রেমীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর দেশে ফিরছে বাংলাদেশ দল। 2 ধাপে ফিরবে দলটি। প্রথম ধাপের দলটি আজ রাত 11টায় পা রাখবে ঢাকার মাটিতে। পরের বহরটি আসবে আগামীকাল দুপুর 2টায়। চলতি মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় দেশের ফিরেই অনুশীলনে যোগ দেবে টাইগাররা। তবে আপাতত দেশে আসছেন না সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেট খেলতেই ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন তিনি। এজন্য আগেই বিসিবি থেকে নিয়েছেন অনাপত্তিপত্র। ইংল্যান্ড থেকে সাকিব সরাসরি চলে যাবেন ভারতে বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। প্রতি বছরই সেপ্টেম্বর অক্টোবরে ভয়াবহ রূপ নেয় ডেঙ্গু। দ্রুত উদ্যোগ না নিলে ছড়াতে পারে মহামারী আকারে, আশঙ্কা চিকিৎসকদের। পানি কমতে শুরু করায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত। খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দুর্গতরা। বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। নওগাঁয় হঠাৎই বেড়ে গেছে পাসপোর্ট প্রার্থীদের ভিড়। চট্টগ্রামে 2000 জরুরি পাসপোর্ট ডেলিভারি নিয়ে বিপাকে কর্তৃপক্ষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য